দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিনোদনের নিয়মিত আয়োজন গ্লো অ্যান্ড লাভলি প্রেজেন্টস ডিবিসি রেড কার্পেট। সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। দর্শক, আজকের আয়োজনটা বিশেষ, কারণ আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। একজন সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহমুদ এবং অন্যজন মডেল অভিনেত্রী শাম্মী ইসলাম নীলা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গ্লো অ্যান্ড লাভলি রেড কার্পেট অনুষ্ঠানে। আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের যে ওয়েব ফিল্ম ফার্স্ট লাভ, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করব, কিন্তু তার আগে আমরা এই ট্রেইলারটা দেখে আসতে চাই। কি বলে এগুলা? কে? সমুদ্র। সমুদ্র বলতে তো ওকে দেখতে এসে আমি কেন তোমার দিকে তাকাই? আর হলো গিয়া টিউবলাইট আর হচ্ছে মিনমিন। আর ও হচ্ছে কি মুখে বলবো না, দেখাচ্ছে। বন্ধু বলো কি উপায়, কত শব্দ আকুতি পাগলামি পুরনো খুশি আর কত দুষ্টমির অপেক্ষায়। জানিস না প্রীতম তো সবার সাথে এরকম করে। ট্রেলার তো দেখলাম, এ পর্যায়ে আমি এই শুরুতেই আসতে চাই তৌসিফ আপনার কাছে। আপনাদের দুজনের একসাথে এটি প্রথম কাজ ছিল, আপনার কাছে জানতে চাই যে নীলার সাথে কাজ করে আসলে কেমন লাগলো? আমার তো অভিজ্ঞতা অসাধারণ এবং আমি বারবার নীলার সঙ্গে কাজ করতে চাই। তৌসিফের সাথে কাজ করে আসলে আপনার কেমন লেগেছে? আমার ক্ষেত্রে ব্যাপারটা একদম সেম। তৌসিফ ভাইয়াকে আসলে বরাবরই স্ক্রিনে দেখতাম অ্যান্ড সবসময় ভালো লাগতো, তার কাজ ভালো লাগতো। তো তার সাথে এখন কাজ করতে পেরেও ভালো লাগছে। আর আমার যেহেতু ফার্স্ট ড্রামা, সো আমার জন্য আসলে অনেক বেশি এক্সাইটিং জিনিসটা যে ভাইয়ার সাথে আসলে কাজটা করা হচ্ছে। ফার্স্ট ড্রামার কথা বলছিলেন, ফার্স্ট লাভ নিয়ে আসলে জানতে চাই যে এই যে দুজনের ফার্স্ট লাভ, সেটা নিয়ে জানতে চাই। দুজনের ফার্স্ট লাভ আসলে আমাদের মনে হয়েছে যে আমাদের অডিয়েন্সকে এমন কিছু একটা আমরা যদি দেই যেখানে আসলে আমাদের স্টোরির সাথে বা আমাদের ভিজুয়ালস এর সাথে তারা দেখার সাথে সাথে প্রেমে পড়ে যাবে, এরকম কিছু একটা আসলে আমরা প্ল্যান করছিলাম। এন্ড ওই প্ল্যান থেকেই প্রথম দেখার সাথে সাথে যাতে ভালোবাসাটা হয়ে যায়, ওইখান থেকে আসলে ফার্স্ট লাভটা আসা। এন্ড নামটা আসলে ভাইয়া সিলেক্ট করেছে এন্ড তারও আই থিঙ্ক কিছু চিন্তা ভাবনা ছিল। কি চিন্তা ভাবনা ছিল একটু জানতে চাই। সব ভুলে গেল, ফার্স্ট লাভ ভোলা সম্ভব না। আচ্ছা, এই জায়গায় আসলে আমি একটু ব্যক্তিগত ফার্স্ট লাভ নিয়ে জানতে চাই। তৌসিফের জীবনের ফার্স্ট আমরা তো লাভ। আসলে এখানে ব্যক্তিগত আলোচনা করতে আসি না। একটু জানতে চাই, দর্শকরা কিন্তু জানতে চায় আসলে। তাই দর্শক ইনবক্সে আসুন। নীলা, আপনার কাছে জানতে চাই যে আপনার ফার্স্ট লাভ কেমন ছিল কিংবা ছিল কিনা। আসলে আমি বললাম যে বরাবরই যে না, আমার ফার্স্ট লাভের আসলে এরকম এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু শেষ ভালোবাসা পেয়ে গিয়েছি। তো শেষ ভালো যার সব ভালো তার। তো আশা করি যে ফার্স্ট লাভ হয়তো পাইনি, কিন্তু গল্পের যে ক্যারেক্টারটা ছিল প্রীতম, তার প্রেমে কিন্তু গল্পের নীলা একদম হাবুডুবু খাচ্ছিল। তো ফার্স্ট লাভে অ্যাকচুয়ালি গল্পের নীলা ভালো মতোই পড়েছে, যেটা দর্শকরা নাটক দেখে অলরেডি বুঝতে পারছে। আপনার কাছে জানতে চাই তৌসিফ, যে এই যে ফার্স্ট লাভ, এই ফার্স্ট লাভের শুরুটা আসলে কিভাবে হলো? যখন ডিসাইড করলাম যে আমি নীলার সঙ্গে কাজ করব, সো ওর সঙ্গে এমন একটা কাজই করা দরকার যেটা দেখে মানুষ মনে করবে প্রথমবার ওদেরকে দেখছি এবং প্রথম কাজটা যাতে অসাধারণ কিছু হয়। সো এমন আসলে মানে রোমান্টিকের তো অনেক ধরন আছে, অনেক টাইপ আছে, বা রোমান্সের অনেকগুলা ডিপার্টমেন্ট আছে যদি বলেন আপনাভাবে। সো আই ট্রাই টু ক্যাপচার দ্য ইয়াং ফিলিং অফ লাভ, প্রথম প্রেমে পড়া, এবং প্রথম প্রেমে পড়লে ভার্সিটি লাইফ, কলেজ লাইফে ছেলেমেয়েরা যেরকম পাগলামি করে, ঝগড়াঝাটি করে, একটু জেনজি ব্যাপার, এই বিষয়গুলোকে যতটুকু হাইলাইট করে তোলা যায় আর কি, ওখান থেকে আসলে চুজ করা এমন একটা গল্প যেটা নাম দিতে আমি বাধ্য হয়েছি ফার্স্ট লাভ। সেখানে আপনার চরিত্রটা নিয়ে একটু জানতে চাই, যে আমরা আসলে সচরাচর যেই চরিত্রগুলো দেখতে পাই। আমার চরিত্র খুবই সহজ, ও চরিত্রহীন। নীলা, আপনার কাছে জানতে চাই যে আপনার চরিত্রটা, মানে আপনি নীলা হয়ে না, আপনি ফার্স্ট লাভে যে চরিত্র অভিনয় করেছেন, সেই চরিত্রে আপনি নিজেকে কিভাবে ফুটিয়ে তুলেছেন? আসলে ব্যক্তি জীবনে নীলা, মানে আমি এখন যেই নীলা আর ক্যারেক্টারের নীলা অনেক বেশি আলাদা।
তো এই ক্যারেক্টারটা বুঝে ওঠাটাই আমার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং ছিল। আমি মনে হয় 3 দিন খালি ক্যারেক্টারকে স্টাডি করেছি যে নীলা কিভাবে খায়, নীলা কিভাবে কথা বলে। এমনও দেখা গেছে যে আমার ফ্রেন্ডদের সাথে কলে, আমার পার্টনারের সাথে কলে আমি তার সাথে নীলা হয়ে কথা বলার চেষ্টা করছি। তো তারাও আমাকে হেল্প করেছে। যখন আমি এই নীলা হয়ে যাচ্ছিলাম, তারা আবার বলছে এই তুমি কিন্তু ক্যারেক্টার থেকে বের হয়ে যাচ্ছ, তুমি ওইটা প্র্যাকটিস করতে থাকো। তখন আমি আবার ওই নীলা হয়ে আসলে জিনিসগুলো করলাম। তো আমার কাছে মনে হয় যে ওই নীলাটা আসলে অনেক ইনোসেন্ট। পুরো স্টোরিতে না অনেক জায়গাতে অনেক মানুষের লাইফের এক্সপিরিয়েন্স, অনেক ক্যারেক্টারের সাথে অনেক ক্যারেক্টার ম্যাচ হয়ে গেছে। তো এখান থেকে আমার মনে হয় যে না, আসলে ভালো একটা গল্প। অ্যান্ড নীলারও অনেক চেঞ্জেস মানুষ দেখতে পারবে। বাস্তব লাইফে তো আমাকে আসলে অনেকভাবে মানুষ অনেক জায়গাতে দেখে, কিন্তু ক্যারেক্টারের নীলাটা আসলে অডিয়েন্স খুব ভালো বলতে পারবে যে না কোন জায়গাটা আসলে ডিফারেন্ট। আমার কাছে মনে হয় অনেকটাই ডিফারেন্ট। অনেক ইন্ট্রোভার্ট একটা মেয়ে, সেখান থেকে ওর ক্যারেক্টারগুলো ব্রেক ডাউন হয়। অ্যান্ড পুরো নাটকটা শেষ করলে আসলে বোঝা যাবে যে না আসলে অনেক চেঞ্জেস আছে, ক্যারেক্টারটা অনেক ডিফারেন্ট। তৌসিফ, আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে আসলে শুটিং সেটে অনেক রকম কষ্ট আসলে আপনাদেরকে সহ্য করতে হয়, বা অনেক রকম আসলে ডিফিকাল্টিস থাকে। এই যে ফার্স্ট লাভ শুট করতে গিয়ে আসলে কি ধরনের এক্সপেরিয়েন্সের সম্মুখীন হয়েছেন, বা এমন কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা যেটা আসলে দর্শকদের সাথে শেয়ার করতে চান? আমার এক্সপিরিয়েন্সটা যদি আমি মনে করি, সো বেসিক্যালি আমাদের গাড়ি যেটা হয়েছিল, কক্সবাজার মেরিন ড্রাইভ তো সবাই চেনে। সো ওদিকে আসলে লোকালয় একটু কম, এক পাশে সাগর এক পাশে পাহাড়। সো আমরা ওটার প্রায় শেষ মাথার দিকে টেকনাফের কাছাকাছি চলে গেছিলাম রোড দিয়ে। সো আমাদের সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার মেইন টাউনের দিকে শুটিং ছিল। মেইন টাউন থেকে আমরা সন্ধ্যা থেকে যখন রওনা দিব, তার কিছুক্ষণ আগে ড্রাইভারের হাতে ভয়ানক ব্যথা পায়। উনি গাড়ির গেট ওনার আঙুলে হাতে লেগে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে। সে আবার সুস্থভাবে হসপিটাল থেকে ফেরত আসে, কিন্তু হাত তার খুব ব্যথা। সেই গাড়ি আবার স্টার্ট দিতে গিয়ে স্টার্ট না বন্ধ হয়ে যায়। তারপর অনেক কষ্ট করার পর আরেকটা গাড়ি আমাদের ইউনিটের অন্য গাড়িগুলো এসে ঠিকঠাক করে ওর চালু করতে পারে, যে গাড়ি ইঞ্জিন চালু হয়েছে, কিন্তু লাইট জ্বলে না। তখন অলরেডি সন্ধ্যা। সো এই সন্ধ্যাবেলায় মেরিন ড্রাইভ দিয়ে যাবে, ওর কোনো আলো নেই। যেটা করতে হয়েছিল সব গাড়ি পুরো রিস্কি। হ্যাঁ, জায়গাটা রিস্কি। আগে অন্য গাড়িগুলো আরো 2 ঘন্টা আগে চলে গেছে, শুধু আরেকটা মাইক্রোবাস ছিল আমাদের সাথে। সো ওই মাইক্রোবাসটা পিছনে থাকলে হচ্ছে না, ও তখন দেখতে পাচ্ছে না, তো ওকে সামনে দিতে হলো। ওকে সামনে দেওয়ার কারণে আমরা আসলে মোটামুটি অন্ধকারে শুধু একটা গাড়ি লাল লাইট দেখে ওর পিছিয়ে যাচ্ছিলাম। কিন্তু ওই দিন ছিল পূর্ণিমা, পুরো রাস্তাটা চাঁদের আলোয় ভরা ছিল। সো মাইক্রোবাস থেকে আমার মনে আছে আমি পুরো টাইম মানে আমি সব ফকফকাই দেখছিলাম একভাবে। ড্রাইভারকে বলছিলাম যে ওই গাড়িটা থেকে একটু দূরে সরে আসা যায় না, ওর লাল লাইটটাও খুব বিরক্ত করতেছে আমাকে। অ্যান্ড নীলাও আমি দেখছিলাম যে ও জানলা দিয়ে বাইরে তাকায় আছে, বিকজ এরকম মোমেন্ট আসলে সবসময় পাওয়া যায় না লাইফে। খুব সুন্দর চাঁদ ছিল আসলে, সবাই আমরা অনেক এনজয় করতেছিলাম। তো কিছু বাধা ছিল, আবার আমরা ওইটাকে সুন্দর মতো গুছিয়ে, সেই বাধার মধ্যে আসলে কিছু স্মৃতি আছে যেগুলো আপনারা এনজয় করেছেন। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, কিন্তু তার আগে সময় হচ্ছে একটি বিরতি নেবার। গ্লো অ্যান্ড লাভলি রেড কার্পেটে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত গ্লো অ্যান্ড লাভলি রেড কার্পেটে। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন তৌসিফ মাহবুব এবং নীলা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে আসলে কথা বলছিলাম শুটিং স্পটের বিভিন্ন রকম এক্সপেরিয়েন্স নিয়ে। নীলা, আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি তৌসিফের সাথে কাজ করলেন, তৌসিফের সাথে কাজ করতে গিয়ে, তৌসিফ তো আসলে অনেকদিন ধরেই কাজ করছেন, তার কাছ থেকে আপনি আসলে কি কি শিখেছেন, বা কি বলবেন যে তৌসিফের কাছ থেকে আপনি এই জিনিসগুলো শিখেছেন? আসলে একটা জায়গাতে যেহেতু আমার জন্য নতুন একটা এনভায়রনমেন্ট, তো যখন আর্টিস্ট নতুন থাকে দেখা যাচ্ছে যে অনেক কিছু নিয়ে হয়তো বা তার ফিল হতে পারে যে আচ্ছা ঠিক আছে এই জায়গাটা এখান থেকে যেতে কষ্ট হচ্ছে বা এটা করতে কষ্ট হচ্ছে। এবার তৌসিফ ভাইকে আমি দেখলাম যে কোনো সিচুয়েশন হোক সে কোনো কিছুকে না বলে না। আর সে খুব, এটা আমি সব জায়গাতেই বলেছি যে হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। মানে তাকে দেখলে মনে হয় যে সে যে সকালবেলা উঠে আর যে ঘুমাতে যায় তার আগে হচ্ছে কি সে ফুল এনার্জেটিক। মাঝে মাঝে আমরা দেখা যেত যে যখন 10টা বাজে তাও শুটিং শেষ হচ্ছে না, তখন আমরা টায়ার্ড হয়ে যেতাম। তো ভাইয়া ওই 10টাতে টায়ার্ড আমরা যেটা হতাম, সে 2টা 3টা 4টা পর্যন্ত সে একদম ফুল এনার্জি দিয়ে কাজ করতেন, বলতেও সে আরো করতে পারবেন। তার ওই পুশটা আসলে আমাদের যারা ওইখানে তো আমরা অনেকেই ছিলাম তাদের জন্য আসলে খুব দরকার ছিল, বিকজ এরকম একজন লাগে যাকে দেখে অ্যাকচুয়ালি আমরা ইন্সপায়ার্ড হই যে না ঠিক আছে সে করতে পারলে আমরাও পারবো। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে শুটিং এ নাকি কাদায় গড়াগড়ি খেয়েছিলেন, আমার একটা ঘটনা শুনেছি, একটু জানতে চাইবো সেটা নিয়ে। হ্যাঁ, এটা আসলে একটা খুব ছোট ফানি ইনসিডেন্ট ছিল।
সেটা হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমাদের ছোট একটা ঢালের মতো জায়গা ছিল যেখানে অপোজিট আমাদের গাড়ি ছিল। তো বৃষ্টির জায়গা থেকে আমাদের ওইখানে যেতে হচ্ছিল, তো একটা ছাতা নেওয়া হয়েছিল, বড় ছাতা, যেটা নিচে আমরা সবাই একসাথে ছিলাম। তো ভাইয়া আসছিল আলাদা করে, তো ওর মাঝখানে সবাই একের পর এক ওই ঢাল থেকে যখন উঠতে যায়, ওটা অনেক কাদাতে ভিজে একদম পিচ্ছিল হয়ে গেছে। সো যখন আমি উঠতে যাই, আমাদের ডিরেক্টর যিনি ছিল রাখি ভাইয়া, সে সবার আগে উঠে যে সে হচ্ছে কি উঠাবে এখন একজন একজন করে। এখন সে হাতটা দেয়, আমিও হাতটা দেই। এখন দেখা যাচ্ছে যে আমি নিচের দিকে যাচ্ছি, সেও আমার সাথে নিচের দিকে আসছে, একদম উপর থেকে নিচে আমরা ঠাস সেই করে। সময় আপনার নায়ক কি করছিলেন তখন? নায়ক হাসছে আমার দাঁড়িয়ে। আফসোস ভিডিও করতে পারিনি। হ্যাঁ, এটা আসলে বিটিএসটা থাকলে আমরা এটাই আমি বলছিলাম। আমি ওদের রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু কাদায় পড়েই গেছো, আরেকবার উঠে আরেকবার করো না, ভিডিও করি এটা। আরেকবার ঠিক করা উচিত ছিল হ্যাঁ, আসলে। হ্যাঁ। তৌসিফের কাছে জানতে চাই যে হাসিব হুসাইন রাখি, তার সাথে আসলে কাজ করতে আপনার কেমন লেগেছে? আমার তো ওর সঙ্গে এটা প্রথম কাজ না, আমি ওর সঙ্গে গত 6-7 বছর ধরে অনেক কাজ করেছি। রাখি সম্ভবত কত টোটাল 71টা কাজ করেছে হ্যাঁ, বলতে না? 71টা। এটা আমাদের 71st ভাইয়া, রাখি ভাই রাখির 71টা নাটক বানিয়েছে, তার মধ্যে অ্যাটলিস্ট তো 20-25টা আমি করেছি। সো ওখান থেকে ওকে ছোটবেলা থেকে আমি দেখে আসছি, ছোট ভাইয়ের মতো আমি স্নেহ করি, আদর করি। ও এখন এত বড় বড় নাটক ডিরেকশন দিচ্ছে, ওয়েব ফিল্ম ডিরেকশন দিচ্ছে, এটা ভাবতেই খুব ভালো লাগে। নিজের ঘরের কেউ যখন এত ভালো করে খুবই ভালো লাগে। এবং ফার্স্ট লাভ তো আসলে আজকেই মুক্তি পেল, সেক্ষেত্রে যারা এখনো, যে দর্শকরা এখনো দেখেনি, তারা আসলে কেন ফার্স্ট লাভ দেখবে বা কি বলতে চাইবেন তাদেরকে? তারা আসলে তুই বল প্লিজ প্লিজ প্লিজ। আমার মনে হয় যে আমরা আসলে যত বড় হতে থাকি, আমাদের কিন্তু পিছনের মেমোরিজ গুলো আমরা ভুলে যেতে হ্যাঁ, থাকি, হ্যাঁ। বা অনেক কিছু আসলে আমাদের মাথায় থাকে না। তো কিছু কিছু টাইম আছে না, যে কিছু কিছু জিনিস দেখলে মনে হয় যে হ্যাঁ, এইটা আমি ফিল করতে পারি, বা এই জিনিসটা আমার হয়েছে স্কুল লাইফে, বা আমার কলেজে এই জিনিসটা আমি ফেস করেছি। তো আমার মনে হয় যারা দেখেনি তারা যদি ওই মেমোরিগুলোতে একটু আবার ফেরত যেতে চায়, কারণ এখনকার সময় যেই পরিমাণ কমার্শিয়াল নাটক বা স্টোরিগুলো হচ্ছে কি খুবই কমার্শিয়াল, সো ওইখানে এরকম একটা নস্টালজিয়া ভাইব দিয়ে একটা নতুন স্টোরি, যেখানে আর্টিস্ট নতুন, একটা অবশ্যই আমাদের সিনিয়র একজন অ্যাক্টর এখানে আছেন, তো সবকিছু মিলে আমি বলবো যে ওই নস্টালজিয়া ফিলটা যদি নিতে চায় অবশ্যই দেখা উচিত, কারণ ভালো লাগবে সবার। আর সবাই একটু পুরানো স্মৃতি বা পুরানো ভালোবাসা বা পুরানো বন্ধুত্ব এগুলোতে ফিরে যেতে পারবে। আমি একটু তৌসিফের কাছে আসতে চাই যে বড় পর্দার জন্য শুনেছি আপনি প্রস্তুত, কবে নাগাদ দেখতে পাবো, বা বড় পর্দায় কি আসবেন? আসার ইচ্ছে তো অবশ্যই আছে। প্রস্তুত বলতে কোন ফিল্ম করব, কি করবো আর তা আমি জানি না আসলে। যখন আমার কাছে স্ক্রিপ্ট আসবে, গল্প আসবে, তখন সেটার জন্য আবার আলাদা করে প্রস্তুতি নেওয়া শুরু করব। কিন্তু এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট, এখানে বসে আমি বলছি 1 যুগ ধরে নাটক করছি, এবং মাত্র আমার কাছে মনে হলো আমি আমার মতো করে স্বাধীনভাবে নাটক করতে পারছি। সো এটা যেহেতু মাত্র পেলাম, আরো কয়েকটা দিন এটা করতে চাই। এটা করতে করতে হয়তো এখানে থাকতে থাকতে একটা ফিল্মের অফার আসলে তারপর সেটাকে বিবেচনা করে যদি রাজি হয়ে যায় কোনো ইয়েতে, তারপর অফার অনেক আসছে। অ্যাট দ্য মোমেন্ট আই এম বিং ভেরি চুজি অ্যান্ড ভেরি পিকি। আমি একটু নীলার কাছে আসতে চাই যে 2023 সালে আপনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন। এরপরে আসলে আমি যদি ভুল না করি যে টুকটাক কিছু কাজ আপনি করেছেন, কিন্তু এই যে এতদিন পর আসলে আপনার ওয়েব ফিল্ম আসলো, এই যে দীর্ঘ একটা বিরতি কেন? আমিও ভাইয়ার সাথে মানে এই প্রথম লাইনটাতে একমত, যে আমিও আসলে একটু চুজি, সেটা সবকিছুতেই। তো কাজের ক্ষেত্রে আমি আসলে চিন্তা করছিলাম যে ভালো কিছু করব, কারণ যেহেতু ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি, তো আমি মানুষের এক্সপেকটেশনসটা কমাতে চাচ্ছিলাম না। তো আমি চাচ্ছিলাম এমন কোনো কিছু করতে, বা কখনো যদি আমি ইন্ডাস্ট্রিতে আসি সেটা গ্র্যান্ড ভাবে হোক, বা সেটার সেলিব্রেশনটা সুন্দর করে হোক। অ্যান্ড ওইটা একটা আসলে স্বপ্নের মতো ছিল, যেটা ভাইয়া এবং আমার পুরো টিম আসলে পূরণ করে দিয়েছে। অ্যান্ড অবশ্যই আল্লাহ তাআলার রহমত এখানে আছে, যে আমি নিজেকে যেভাবে দেখতে চেয়েছিলাম সেভাবেই দেখতে পারছি। আর আপনাদের সাথেও দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালো লাগছে। নতুন পরিবেশ, নতুন এনভায়রনমেন্ট, নতুন এক্সপিরিয়েন্স, সবকিছু মিলে খুবই ভালো। আমরা আড্ডা দিতে দিতে কিন্তু একদমই শেষের দিকে চলে এসেছি। তৌসিফ, আপনার কাছে জানতে চাই যে ফার্স্ট লাভ তো মুক্তি পেল, সামনে আসলে আর কি কি কাজ আছে? সামনে হতে পারে আমাদের একসঙ্গে কাজ আসছে, হতে পারে, আমরা এখন কিছু বলতে চাই না। আমার একটা রহস্য রেখে দিচ্ছেন। হ্যাঁ, আমার একটা ওয়েব সিরিজের শুটিং শুরু হচ্ছে নেক্সট উইক থেকে, সেটা অনেক কিছু বলতে চাই না।
আমার ব্যাচেলার পয়েন্ট চলছে, এখনই রানিং আছে, সেটা যারা দেখছেন তো দেখছেন। সেটা নেক্সট এপিসোড সামনে, চ্যাপ্টার সামনে আসছে, সেটা নিয়ে কিছু বলতে চাই না। সো আমার লাইফে কাজ আসবে, কাজ করতে থাকবো, চলবে। প্রতিটা জিনিস আই জাস্ট লাইক টু টেক ইট ওয়ান এট এ টাইম। নীলা, আপনার কাছে জানতে চাই যে আসলে আপনার আর কি কি কাজ আসছে এই যে ফার্স্ট লাভের পরে? আমি আসলে এখন কাজ কি আসছে সেটাতে আসলে ফোকাস করছি না। আমি এখন মানুষের ভালোবাসা যেটা পাচ্ছি ওইটাতে এখন সব থেকে বেশি ফোকাসড। অ্যান্ড মানুষ যেভাবে রেসপন্স করছে মনে হচ্ছে তো ভেরি সুন কিছু একটা করতে হবে, কারণ তাদের ভালো লাগাটাও আমার বুঝতে হবে তাদের সাইড থেকে। আর যেহেতু অলরেডি আপনি যেহেতু বলেছেন যেটা যে একটু সময় নিয়েছি, তো আমি চাচ্ছি যেহেতু সময় নিয়েছি, তো এখন যেহেতু একটা গুড অপরচুনিটি আছে, ভালো মানুষরা আছে আশেপাশে, তো এখন আই থিঙ্ক আমি কয়েকটা পরপর কাজ করে ফেলবো যদি ভালো স্ক্রিপ্ট পাই, ভালো গল্প পাই। অ্যান্ড অবশ্যই মানুষের ভালো লাগবে এরকম কোনো কিছুই করতে চাই, কারণ ধামাকা দিয়ে আবার যদি আমি হারিয়ে যাই সেক্ষেত্রে এটাও বেমানান। নীলা এবং তৌসিফ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের রেড কার্পেটে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের গ্লো অ্যান্ড লাভলি নিবেদিত রেড কার্পেটের বিশেষ আয়োজন। আসছে সপ্তাহে আবারও দেখা হবে বিনোদন দুনিয়ার রঙিন সব খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ডিবিসির সঙ্গে থাকুন।